আজ আমরা বসন্ত মাহেশ্বরীর লেখা দ্য থটফুল ইনভেস্টর বইটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, বইটা তো বেশ কাজের, বিশেষ করে যারা শেয়ার বাজারে নতুন বা শিখতে চাইছেন তাদের জন্য। ঠিক। আমরা চেষ্টা করব বইটার মূল যে চিন্তাভাবনা, মানে বিনিয়োগের দর্শন আর কিছু কৌশল, সেগুলো সহজ করে তুলে ধরতে। একদম। আমাদের হাতে বইয়ের কিছু বাছাই করা অংশ আছে। উদ্দেশ্য হলো এর ভেতরের জরুরি আইডিয়াগুলো, মানে কৌশল, ঝুঁকি সামলানো আর কি ভুল এড়িয়ে চলা ভালো, সেগুলো নিয়ে কথা বলা। দারুণ। তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। বইটার যে মূল বিনিয়োগ দর্শন বা ফিলসফি, সেটা ঠিক কী রকম? দেখুন, লেখক মূলত জোর দিচ্ছেন গ্রোথ ইনভেস্টিংয়ের ওপর। গ্রোথ ইনভেস্টিং মানে হলো সেই সব কোম্পানিতে টাকা ঢালা যাদের ব্যবসা খুব দ্রুত বাড়ছে, বা ধরুন ভবিষ্যতে অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। উনি বিশেষ করে খুঁজে বের করতে বলছেন ছোট কোম্পানিগুলো, মানে স্মল ক্যাপস। স্মল ক্যাপস, যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন কম। হ্যাঁ, আইডিয়াটা হলো আজকের এই ছোট কোম্পানিগুলোই হয়তো একদিন বাজারে লিডার হয়ে উঠবে, মানে ছোট থেকে বড় হওয়ার গল্পটা। তার মানে ফোকাসটা শুধু শেয়ারের দাম বাড়া কমার উপর নয়, বরং কোম্পানির ভেতরের শক্তি, মানে ব্যবসার উন্নতির উপর। একদম ঠিক। আসল লক্ষ্য হলো এমন ব্যবসায় টাকা লাগানো যাদের আয়, মানে আর্নিংস, বাজারের গড় হারের চেয়ে অনেক অনেক বেশি স্পিডে বাড়ছে। উনি বলছেন শুধু শেয়ার কিনছি ভাবলে হবে না, ভাবতে হবে আমি ব্যবসার একটা অংশ কিনছি, মানে অংশীদার হচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অংশীদার হওয়ার মানসিকতা। হ্যাঁ, তাই দেখতে হবে কোম্পানির লম্বা দৌড়ে কেমন করার সম্ভাবনা, ম্যানেজমেন্ট কতটা ভালো, সৎ কিনা। আর একটা জিনিস খুব জরুরি, সেটা কি? বাজারে তাদের পণ্যের দাম ঠিক করার ক্ষমতা, মানে প্রাইসিং পাওয়ার। ওহ, প্রাইসিং পাওয়ার, এটা একটু বুঝিয়ে বলবেন? মানে কম্পিটিশন থাকলেও দাম বাড়াতে পারা? ঠিক তাই। যদি কোনো কোম্পানি দেখে যে বাজারে আরও অনেকে আছে, তাও নিজেদের জিনিসের দাম বাড়াতে পারছে, তার মানে তাদের প্রোডাক্টের চাহিদা বা ব্র্যান্ড ভ্যালু বেশ স্ট্রং। এটা ব্যবসার জন্য খুবই ভালো একটা দিক। বুঝতে পারলাম। আচ্ছা, এই দর্শন তো হলো, এটাকে কাজে লাগানোর জন্য কিছু নির্দিষ্ট কৌশল বা টেকনিকের কথাও তো নিশ্চয়ই বলেছেন। অবশ্যই বলেছেন। যেমন প্রথমত, এমন কোম্পানি খোঁজা যাদের বিক্রি ও লাভ, মানে সেলস আর প্রফিট, বছরে অন্তত 25-30% করে বাড়ছে। 25-30%? এটা তো বেশ হাই গ্রোথ। হ্যাঁ, এটা একটা খুব শক্তিশালী গ্রোথের সিগন্যাল। দ্বিতীয়ত, কোম্পানির আর্থিক স্বাস্থ্য দেখা, যেমন রিটার্ন অন ইকুইটি বা আরওই। আরওই, সেটা কেমন হওয়া উচিত? লেখকের মতে আরওই 25%-এর বেশি হলে খুব ভালো। আচ্ছা, 25%-এর বেশি, এটা ঠিক কি বোঝায়? কেন এটা জরুরি? আরওই দেখায় যে কোম্পানি তার শেয়ার হোল্ডারদের টাকা ব্যবহার করে কতটা লাভ করতে পারছে, মানে মূলধনের ব্যবহার কতটা এফিশিয়েন্ট। 25%-এর বেশি মানে সাধারণত কোম্পানি খুব ভালোভাবে ব্যবসাটা চালাচ্ছে। আর কিছু? এর সাথে সাথে দেখতে হবে ঋণ যেন কম থাকে, লো ডেট টু ইকুইটি রেশিও, মানে কোম্পানি যেন নিজের টাকায় বেশি চলে, ধারের ওপর কম নির্ভর করে। এটা অনেক সেফ। বোঝা গেল। আর ম্যানেজমেন্টের কথা বলছিলেন, তাদের ভূমিকা? সেটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। পরিচালকদের সততা, তাদের ট্র্যাক রেকর্ড, এগুলো খুব ভালো করে যাচাই করা দরকার। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার উনি বলেছেন। কি সেটা? সেটা হলো কেন্দ্রীভূত বিনিয়োগ, মানে কনসেন্ট্রেটেড পোর্টফোলিও। মানে অনেক শেয়ারে অল্প অল্প না রেখে কয়েকটাতেই বেশি করে রাখা। একদম। হয়তো 10-15টা খুব ভালো, নিজের রিসার্চ করা, ভরসা করার মতো কোম্পানিতে বেশি টাকা রাখা। এতে কি হয়, ভালো স্টকগুলো যখন চলে তখন পোর্টফোলিওতে তার এফেক্টটা বেশি করে পড়ে। কিন্তু এতে তো ঝুঁকিটাও বেড়ে যায়, তাই না? যদি একটা দুটো কোম্পানি খারাপ করে ফেলে? ঠিক। আর এখানেই আসে ঝুঁকি ব্যবস্থাপনার ব্যাপারটা। এই কনসেন্ট্রেশনের সাথে রিস্ক ম্যানেজমেন্টের নিয়মগুলো মানাটা খুব জরুরি। তাহলে ঝুঁকি সামলানোর ব্যাপারে লেখকের কি পরামর্শ? কয়েকটা খুব জরুরি কথা বলেছেন। 1, ধার করে, মানে লিভারেজ নিয়ে শেয়ার বাজারে একদমই নামা উচিত নয়। উনি এটা নিয়ে খুব কঠোর। এটা তো খুবই রিস্কি হতে পারে। বহুগুণ রিস্কি। 2, প্রত্যেকটা শেয়ার কেনার সময় একটা এক্সিট প্ল্যান থাকা দরকার, মানে কখন বিক্রি করব সেটার একটা ধারণা। এক্সিট প্ল্যান মানে ঠিক কখন বেরোতে হবে? মানে ধরুন যে কারণে শেয়ারটা কিনেছিলেন সেই কারণগুলো যদি আর না থাকে,
যেমন কোম্পানির ব্যবসা খারাপ হতে শুরু করলো বা তাদের গ্রোথের কারণগুলো পাল্টে গেল, ম্যানেজমেন্টে সমস্যা দেখা দিল। অথবা দামটা হয়তো খুব বেশি বেড়ে গেল, অবাস্তব জায়গায় চলে গেল। হ্যাঁ, সেটাও একটা কারণ হতে পারে। মূল কথা হলো কোনো একটা স্টকের প্রেমে পড়ে গেলে চলবে না, লজিক্যালি ভাবতে হবে। আর ওই যে ভয় বা লোভের বশে কেনাবেচা করা, ওটা তো একটা কমন সমস্যা। একদম। লেখক বারবার বলেছেন মানসিক স্থিরতা আর ধৈর্য ধরতে হবে। বাজার একটু পড়লেই ভয় পেয়ে বিক্রি করে দিলাম, বা সবাই কিনছে দেখে লোভে পড়ে আমিও কিনে ফেললাম, এই আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না। ধরুন ৫০-৬০টা স্টক কিনে পোর্টফোলিও ভরিয়ে ফেললে আপনার সেরা স্টকগুলোর লাভটা আসলে ডাইলিউট হয়ে যায়। তাই বুঝে শুনে কয়েকটি ভালো কোম্পানিতেই ফোকাস করা ভালো। ঠিক। আচ্ছা, নতুন বিনিয়োগকারীরা সাধারণত কি ভুল করে বসেন, যেগুলো লেখক এড়াতে বলছেন? কিছু কমন ভুলের কথা উনি বলেছেন, যেমন এই মাত্র যেটা বললাম, অতিরিক্ত ডাইভার্সিফিকেশন। অনেকে ভাবেন যত বেশি স্টক তত কম রিস্ক, কিন্তু তাতে রিটার্নও কমে যায়। আর বাজার টাইমিংয়ের চেষ্টা করা, মানে ঠিক কখন মার্কেট বটম করবে বা টপ করবে সেটা ধরার চেষ্টা করা। এটা প্রায় অসম্ভব একটা কাজ। হ্যাঁ, এটা তো প্রায় কেউই পারে না। ঠিক। তারপর হলো অনুভূতির ওপর ভর করে সিদ্ধান্ত নেওয়া। কেউ বলল বা কোনো গুজব শুনলাম আর কিনে বা বেচে দিলাম, এটা খুব বিপজ্জনক। কোম্পানির ফান্ডামেন্টালস না দেখে কেনা। হ্যাঁ, এটাও একটা বিরাট ভুল। কোম্পানির ব্যবসা কেমন, লাভ করছে কিনা, ম্যানেজমেন্ট কেমন, এগুলো না দেখে শুধু দাম কম দেখে বা অন্য কারো কথায় শেয়ার কেনা একদমই উচিত নয়। আর ওই যে লোকসানে থাকা স্টক অ্যাভারেজ করা, মানে দাম কমলে আরও কেনা। অ্যাভারেজিং ডাউন, এটাও একটা খুব কমন ভুল। যদি কোম্পানির অবস্থা সত্যি খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে দাম কমেছে বলে আরও কেনাটা মানে হলো দুবন্ত কোম্পানিতে আরও টাকা ঢালা। আগে ভালো করে আবার সবটা খতিয়ে দেখা দরকার। পুরো আলোচনাটা থেকে যদি একটা মূল বার্তা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে হয়, তাহলে সেটা কি হবে? আমার মনে হয় বইটার আসল কথাটা হলো শেয়ার বাজারের লম্বা সময়ে সম্পদ তৈরি করতে গেলে আপনাকে ভালো কোয়ালিটির দ্রুত বাড়তে থাকা কোম্পানি খুঁজে বের করতে হবে, আর তারপর ধৈর্য ধরে সেগুলোকে রেখে দিতে হবে। মানে কম্পাউন্ডিংয়ের শক্তিটাকে কাজে লাগাতে হবে। একদম। চক্রবৃদ্ধি সুদের যে ম্যাজিক, সেটা কাজ করতে সময় লাগে। তাই রোজকার দামের ওঠানামা নিয়ে বেশি চিন্তা না করে কোম্পানির ব্যবসাটা কেমন চলছে সেদিকে নজর রাখাটা অনেক বেশি জরুরি। খুব সুন্দরভাবে বললেন। তাহলে শ্রোতাদের জন্য শেষ করার আগে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। এই আলোচনার পর আমার মনে হয় সবারই একটু ভাবা উচিত, আমার নিজের পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে সেগুলো কি সত্যি এই দীর্ঘমেয়াদে বৃদ্ধি আর কোয়ালিটির পরীক্ষায় পাশ করবে। মানে বসন্ত মাহেশ্বরীর ফিল্টার দিয়ে দেখলে টিকবে কিনা। হ্যাঁ, আর এটাও ভাবা যেতে পারে তালিকায় কি এমন কোনো ছোট কোম্পানি আছে যার মধ্যে লুকিয়ে আছে আগামী দিনের বড় তারকা হওয়ার সম্ভাবনা। এই প্রশ্নগুলো নিজেকে করলে হয়তো বিনিয়োগের যাত্রাপথে ঠিকঠাক এগোতে সাহায্য করবে।